নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো ছোটো বোরোলিন দিয়েছি, বোরোলিনটা সাদা হয়ে আছে। যাই হোক, শুরু করছি। তো তোমরা লক্ষ্য করেছো, মানে আমি একটা সমাজের খারাপ দিকই তুলে ধরছি। তোমরা কি আমার মতন লক্ষ্য করছো যে আজকাল ডিভোর্স খুব বেড়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে খুব সহজেই? স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি আমি, খুব সহজেই। যেটা মানে কিছু বছর আগেও সেলিব্রিটিদের মধ্যে বা হাই সোসাইটির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেইগুলো আজকে পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আজকে আমার বক্তব্য। তো তার আগেই তোমাদের ধন্যবাদ জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে এসে দাঁড়িয়েছো, এবং যারা এখনও করে উঠতে পারোনি বা করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটি ধরো। আমি তো নতুন, আমাকে একটু সুযোগ দিও তোমরা মাথা তুলে দাঁড়াবার, এইটুকুনি তোমাদের কাছে আমার বলার। আমি চাই আমার কথাগুলো শুনুক, মানুষজন শুনুক। তো যেটা নিয়ে আজকে বলতে বসেছি সেটাই নিয়ে এগিয়ে চলি। তো ঘরে ঘরে আজকাল আত্মীয় স্বজনদের মধ্যে, বন্ধু বান্ধব মহলের মধ্যে দেখছি খুব ডিভোর্স বেড়ে গেছে। মানে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তারা মিলেমিশে থাকতে পারছে না। এর কারণ কি? মানে এতটা বেড়ে গেল কেন? এটা একটা ভাবার বিষয়। এরম করলে তো পরবর্তীকালে মানে যেটা বিদেশে আছে যে বিবাহিত সম্পর্কের থেকে তারা লিভ ইনে পছন্দ, মানে একসঙ্গে থাকবে বিবাহ না করে, তো এটাতে দাঁড়াবে। কিন্তু আমি কিন্তু এই লিভিংয়ে বা একসঙ্গে বিবাহ না করে থাকাকে আমি খুব একটা সমর্থন করি না, মানে এটা আমি মন থেকে মেনে নিতে পারি না। তো তোমরাও কি আমার সঙ্গে একমত? যেন আমাদের সমাজটা যেন এই রকম দিকে না এগিয়ে যায়, সেই জন্য আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে, এবং আমাদের প্রত্যেকের মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি আছে, নালে এই রকম হচ্ছে কেন? তো কয়েকটা ছোট ছোট ঘটনার মাধ্যমে তোমাদের আমি মানে তোমাদের সামনে তুলে ধরছি কতগুলো ছোট ঘটনা। সবসময় যে ছেলে পক্ষরাই মানসিক টর্চার বা শারীরিক টর্চার যে মেয়েদের ওপর করে বলে তাদের বিচ্ছেদ হয়ে যায়, তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা বা মেয়ের পরিবারেরাও ছেলের পক্ষদের মানসিকভাবে অত্যাচার করে এবং হয়তো শারীরিকভাবেও অত্যাচার করে। তো এটা আমার সামনে কিছু ঘটনা হয়েছে, সেগুলো তোমাদের কাছে আমি ছোট ছোট করে বলছি। তো প্রথমেই বলা যাক যে একটি মেয়ের, আমার স্বামীর বন্ধুর মেয়ে, তার বিয়েতে আমি কিছুদিন আগেই গেছি, 1.5 মাস হয়েছে তার বিয়ে হয়েছে। 1.5 মাস, হ্যাঁ 1.5 মাস হয়েছে বিয়ে হয়েছে। 1.5 মাসের মাথায় মেয়েটি ফিরে এলো তার বাপের বাড়িতে। শোনো, তার দেখাশুনো করেই বিয়ে হয়েছে, এমন না সে প্রেম করে বিয়ে করেছে, বাবা মাই তাকে দেখে শুনে বিয়ে দিয়েছে। আনন্দবাজার বা কোনো একটা পত্রিকা থেকে, আমি ঠিক বলতে পারবো না, কোনো পেপার দেখে মোট কথা বিয়ে হয়েছে। যেহেতু আমাদের আনন্দবাজারটা নেওয়া হয় বলে আমি আনন্দবাজারের কথা বললাম। বাড়ির কাছেই তার বিয়ে হয়েছে, মানে তাকে একটা রিক্সাও চড়তে হবে না, এইরকম। বিয়ের পর এবার পাত্রপক্ষ কিন্তু জেনেই বিয়ে করেছে যে মেয়েটি খুব ভালো চাকরি করে। সে সায়েন্স কলেজ থেকে সাইকোলজিতে এমএসসি করেছে এবং পরবর্তীকালে বিএড এমএড করে সে একটি 2-3টে কলেজে পার্ট টাইমের কাজ করে। এখনও স্থায়ীভাবে হয়নি, মানে একটা কলেজেই থাকবে স্থায়ীভাবে সেরকম এখনও হয়নি, কারণ মেয়েটার খুব একটা বয়স নাই, সব পড়াশুনো করতে করতে তো অনেকটা এগিয়ে গেছে। ও বিয়ে হলো 29 বছর বয়সে। তো সেটার চেষ্টা সে করছে। তো পাত্রপক্ষ তো জেনে শুনেই সেই বিয়েটা মানে এগিয়েছে, বিয়ের ব্যাপারে এগিয়েছে। একটি তারা শিক্ষিত মেয়ে নিয়েছে যে চাকরি করে, একটা নির্দিষ্ট টাইমে সে বেরিয়ে যাবে।
কিন্তু বিয়ের 1 সপ্তাহ কাটতে না কাটতে, মানে বৌভাত অষ্টমঙ্গলা কাটতে না কাটতে, তার শাশুড়ি, তার ননদ, এমনকি মাসি শাশুড়ি, যার বলার কোনো অধিকারই নেই, সে এসে বলছে তুমি কাজ ছেড়ে দাও, আমার দিদিকে দেখাশুনো করো, সংসারে সাহায্য করো, মানে কায়িক পরিশ্রম, মানে সংসার করতে সাহায্য করো আমার শাশুড়িকে, এই করো, আমাদের বাড়ির ছেলে তো ভালো চাকরি করে, তোমার টাকা তুমি রোজগার করবে তবে এদের বাড়ির ভাত চড়বে, তা তো নয়। এরকমভাবে তাকে বারবার প্রেশার দিতে লাগলো, মনের দিক থেকে চাপ দিতে লাগলো। আরও নানা রকম ওর বাপের বাড়ির যে গয়নাগুলো দেওয়া হয়েছে সেগুলো বাদে তারা যেগুলো দিয়েছিল, এবং সে প্রেজেন্টেশনে যা যা পেয়েছিল, মানে শ্বশুরবাড়ির দিক থেকে সব তার শাশুড়ি নিয়ে নিল, বলে না এইগুলো তো তোমার কোনো অধিকার নেই, এগুলো আমার কাছে থাকবে, তোমার বাপের বাড়িটা তোমার কাছে থাকবে। তারপরে নানা রকম তাকে ল্যাপটপে রাত জেগে কাজ করতে হয়, কারণ প্রত্যেক দিন তো সিলেবাস চেঞ্জ হচ্ছে বা উন্নত হচ্ছে, তাকে তো কিছুটা হোমওয়ার্ক করে লেকচারটা দিতে হবে গিয়ে, এবং পরবর্তী দিনের লেকচারটাকে রেডি করতে হবে, তাই জন্য তার ফলে তাকে রাত জেগে কিছুটা হলেও কাজ করতে হয়। তাতেও তাদের আপত্তি না করা যাবে না, কারণ তুমি তো চাকরি ছেড়ে দেবে। তার শাশুড়ির বয়স মোটে 56 বছর, তা তার মধ্যে তার কে দেখাশুনো করতে হবে, তাকে মানে মাকে দেখাশুনো করার জন্য তোমাকে বাড়িতে থাকতে হবে, তার মা তো বৃদ্ধা হয়নি। তো মেয়েটি বলেছিল ঠিক আছে, আপনাকে যখন দেখাশুনো করতে হবে বা আপনাকে কাজে কর্মে রান্না বান্নাতে সাহায্য করতে হবে, আমি তো ভালো মাইনের চাকরি পাই, আপনাদের বাড়িতে দেখছি একটি ঠিকে লোক আছে, সে থাক, এছাড়া আমি একটি রান্নার লোক রেখে দিচ্ছি, এবং আপনি যদি মনে করেন আমি একটি রাত দিনের লোকও রাখতে পারি, সেই টাকাটা আমি দেব। তাতে বিরাট ঝগড়া, তুমি টাকার গরম দেখাচ্ছ, তোমার টাকা কে পচে, মানে এই রকম নানা রকম জিনিস। তো পরবর্তীকালে এমন অত্যাচার করতে লাগলো, মানসিক চাপ দিতে লাগলো, মেয়েটি শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এলো, এবং তাদের নাকি কিছুদিন সেপারেশন থাকতে হবে, মানে ডিভোর্সের দিকে তারা এগোচ্ছে। এ তো গেল তোমার ছেলের বাড়ির দিকে, মানে অত্যাচারটা হয়েছে। এবার মেয়ের বাড়ির দিকেও হয়ে থাকে, যেমন আমার এক ননদ, আমার নিজের ননদ না, ননদের ছেলের বিয়ে হয়েছে, তাও বেশ কিছুদিন হলো, 3 বছর 3.5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। মেয়েটি একটি এইমসের মতন হসপিটালের নার্স, এবং সেখানকার মানে কি বলবে নার্সদের ইনচার্জ, মানে খুব ভালো মাইনে পায় সে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই হসপিটালটি, তো পায় সে মাইনে, ভালোই মাইনে টাইনে পায়। তো সে প্রথমে এসেই যেন মানে মাইনেটা বেশি পায় এবং তার জন্য তার একটা দম্ভ, সে তখন তার শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীকেও কাজের লোক মনে করতে লাগলো, মানে রাত্রিবেলা সে বিছনা করবে না, ঠিক আছে, এখন তো স্বামী স্ত্রী দুজনে বাইরে কাজ করে, দুজনকে তো মিলেমিশেই কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে তার আচরণটা খুব খারাপ, মানে যেমন যেহেতু ও মাইনে বেশি পায়, সে করতে বাধ্য, তার মুখে মুখে খাবার ধরতে বাধ্য, সে 1 গ্লাস জল গড়িয়েও খাবে না। তো এই আমার ননদটি প্রথম যাই হোক, ও তো আমার মেয়েরই মতন, মেয়ে থাকলে তো আমাকে এগুলো করতে হতো, মানে অতিরিক্ত সে নম্র ভদ্রতা দেখিয়েছে, এবং সে আজকে মাথায় উঠে নাচ করছে। এবং মানুষ চাকরিজীবী মেয়ে কেন চায়, মানে চাকরি করছে এটা ডিম্যান্ড করে কেন, তারা বলেই দিয়েছিল, মানে আমার ননদের পক্ষে তারা বলেই দিয়েছিল আমরা চাকরি করা মেয়ে দরকার। কেন চায়? যাতে তার কিছুটা স্যালারির অংশ বা আয়ের অংশ যাতে তার শ্বশুর বাড়িতেও দেওয়া হয়, নিশ্চয়ই পুরোটা নয়, কিছুটা যাতে দেওয়া হয়। তাকে যখন বলা হলো সেই কথা, তাও বিয়ের 1 বছর আমার ননদ কিচ্ছু বলেনি। 1 বছর পর যখন বলা হলো যে তোমার শ্বশুর মশাই তো রিটায়ার করেছে আর আমি তো হোম মেকার, তোমার স্বামী, তোমার আমার
তোমার শ্বশুরমশাই যতটুকু পেনশন পায় তা দিয়ে তার ওষুধ খরচাও কিছু লাগে, কিছুটা সে বাজারে হাট করে, আর তোমার আর বাদ বাকি যে খরচাপাতি তোমার স্বামী মানে আমার ছেলে চালায়। তো আমরা তো এই জন্যই চাকরি করা মেয়ে চেয়েছি, তো তুমিও কিছু সংসারে দিও, তাদের আমাদের সুরাহা হবে। তখন সে বেঁকে বসলো। সে এমন একটা ভাব করলো তাকে মানসিক চাপ দেওয়া হচ্ছে। সে ঝগড়াঝাটি অশান্তি করে বাপের বাড়ি চলে এলো এবং বাপের বাড়িতে সে কেস ফাইল করলো, তার মাইনের পুরো অংশ তারা ছিনিয়ে নিতে চাইছে, এরকম নানা রকম ব্যাপার। এবং তার গয়না মানে তার বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সে প্রথমেই নিয়ে গেছিল, গিয়ে তার বাপের বাড়ির ভল্টে রেখেছিল, ইনক্লুডিং আমার ননদ যে একটি হার দিয়ে আশীর্বাদ করেছিল এবং লোহা বাঁধানো, যা যা লোহা বাঁধানোটা তাও পড়েই থাকতো, সেইগুলো সে নিয়ে চলে গেছিল। কিন্তু কেসে এখন ফাইল করেছে যে আমার গয়নাগাটি ও বাড়িতে থেকে গেছে, আমাকে কিছু দেয়নি, আর ওর বাবা মা ওকে 10 ভরি মতন গয়না দিত, সেখানে ও ডিম্যান্ড করছে নাকি 20 ভরি মতন গয়না দিয়েছে। এবং এই মা বাবারাও তাকে সমর্থন করছে, মানে মেয়েকে সমর্থন করছে। আরেকটি ঘটনা তোমাদের বলছি, আমাদের খুবই চেনা জানা, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের ভাইপো, তার বিয়ে হয়েছে অনেক দিন, 2020 জানুয়ারি মাসে বিয়ে হয়েছে, এই সদ্য তাদের ডিভোর্স সম্পন্ন হয়ে গেল। কি ডিভোর্সে হওয়ার কারণ কি? মেয়েটির মা হলো মূল কারণ। সে তখন চাইলো যে এই ছেলেটিকে ঘর জামাই রাখবে, তার মেয়ে শ্বশুর ঘর করবে না। সে বলতে লাগলো ওর ছোটবেলা বাবা মারা গেছে, আমি আমার মেয়েকে অনেক কষ্টে মানুষ করেছি, তার মেয়ে কিন্তু একটা ব্যাংকের ম্যানেজার, আমি অনেক কষ্টে আমার মেয়েকে মানুষ করেছি, আমার মেয়েকে আমি কাছছাড়া করবো না, আমার মেয়ের গায়ে আমি ওর বাবা চলে যাবার পর একটা গায়ে আঁচল লাগতে দিইনি, আমার মেয়ে আমার কাছে থাকবে, শ্বশুরবাড়ি গেলে কিছু তো কিছু করতে হবে, কিছু কথাও তাকে শুনতে হতে পারে, আমি আমার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবো না, আমার জামাইকেই চলে আসতে হবে। তখন এদের বাড়ি এত ভালো, বলা হলো মানে আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ড তাদের বাড়ি এত ভালো, তারা বলল ঠিক আছে আপনি এক কাজ করুন মাসিমা, আপনি সপ্তাহে 5 দিন আমাদের সঙ্গে এই বাড়িতে থাকুন, মানে মেয়ের শ্বশুর বাড়িতে থাকুন, শনি রোববার আপনি যাবেন নিজের বাড়িতে, সেখানে তো আপনাকে ঝাড়পোছ করতে হবে, পরিষ্কার করতে হবে, ফ্ল্যাটটা তো বন্ধ থাকবে, আপনি 2 দিন থেকে আবার সোমবার চলে আসবেন, তাহলে আপনার মেয়ের সঙ্গেও থাকা হলো এবং আমাদেরও খুব ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। এটা তো খুব উত্তম প্রস্তাব, কিন্তু সে তাতে রাজি হলো না। সে তখন বলতে লাগলো যে না, জামাইকেই আমাদের সঙ্গে থাকতে হবে। এ তো ভারী অন্যায় কথা, বলো। তার ফলপ্রদ বোঝানো, দিনের পর দিন বোঝাচ্ছে যাতে তারা মেনে যায়, বোঝাতে বোঝাতে আজ 5টা বছর পর তারা ডিভোর্সটা পেল, কারণ তারা আর বুঝলো না, তারা ওই একই পয়েন্টে স্টিক করে রইল, তাই জন্য ডিভোর্স হলো। আরেকটি বলছি, এটা আমার স্বামীর কাছে এই ছেলেটি এসছে, একটা বাচ্চা ছেলে, বছর 26 বয়স, তার 8 দিনের মাথায়, বিয়ের 8 দিনের মাথায় তাদের সম্পর্ক ছিন্ন হওয়ার মুখে। সে আসছে দত্তপুকুর থেকে, সে নিজেই প্রেম করে বিয়ে করেছে, বিয়ের আগে সে বোঝেনি, প্রেম পর্ব তাদের বেশি দিন না, 2.5-3 মাস। মেয়েটি ফুলশয্যার রাতে সে ঘরে গিয়ে দেখে, মানে ছেলেটি ঘরে গিয়ে দেখে তার বউ একটি হাফ প্যান্ট পরে, একটি টি শার্ট পরে বসে সিগারেট খাচ্ছে। তখন ছেলেটি বলেছে, এ কি, তোমার তো এই রূপ আমি কোনোদিন দেখিনি, তুমি কি সিগারেট খাও, স্মোক করো? তখন বলেছে, হ্যাঁ আমি তো স্মোক করি, আমার বাবা মাও জানে আমি স্মোক করি। বলো মা, তুমি তো কখনো বলোনি। বলে এটা বলার কি আছে, এখন ঘরে ঘরেই সবাই স্মোক করে, ড্রিঙ্ক করে। তখন ছেলেটি বলে, এ কি, তোমার এইরকম পোশাক কেন, আজকে আমাদের ফুলশয্যা, তাছাড়া আমাদের বাড়িতে এই শাড়ি না পরো, শাড়ি পরার দরকার নেই, কিন্তু কারণ আমার মাও তো বাড়িতে নাইটি পরে থাকে, কিন্তু আজকের দিনে তুমি একই পোশাক, আর আমাদের বাড়িতে এরকম হাফ প্যান্ট, ছোটো হাফ প্যান্ট পরে ঘোরার নেই, মানে নিয়ম নেই, যেটা তুমি বাপের বাড়িতে করে এসছো। তো তাছাড়া আজকে প্রথম রাত, তুমি এই দিনকে এরকম করছো,
তখন সেই নিয়ে সেটা কি বিশাল, সে ফুলসজ্জার রাতে সে বিশাল চিৎকার চেঁচামেচি, ঘর ভর্তি আত্মীয় স্বজন, বউয়ের এই রূপ দেখে তার বাবা মা তো তার ছেলেকেই বকাবকি করতে লাগলো, কি মেয়ে তুই বিয়ে করে নিয়ে এসেছিস। ছেলেটা তো হতভম্ব, আর মেয়েটার বয়স কত জানো, 19, আর ছেলেটির বয়স 26। তো তখন অষ্টমঙ্গলায় গেল, গিয়ে তো তার ছেলে তাকে বলল, তার মা বাবাকে জানালো, তখন ওর মা বাবা আবার উল্টে সমর্থন করতে লাগলো, বেশ করেছে, আমার মেয়ে এরকমভাবেই থাকবে, তোমাদের মেনে নিতেই হবে, এইসব নানা রকম। এবং তারাও বলল তারা কিন্তু খুব গরিব ঘরের মেয়ে, কিন্তু তারা কিচ্ছু দিতে পারেনি, কিচ্ছু, একটা জামাইকে একটা আংটি আর মেয়েকে বোধহয় সামান্য মানে 2-2.5 ভরিও হবে না। এবার তারা বলতে লাগলো আমার মেয়ে, যখন অষ্টমঙ্গলা থেকে আর তার মেয়েকে পাঠালো না, 2.5 দিন থাকার পর তারা পাঠালো না, বললো আমরা 10 ভরি সোনা দিয়েছি, তোমরা সেই সোনা ফেরত দাও। এবার সে এসে তো কান্নাকাটি করছে, ওরা দেয়নি, আর আমারও আর্থিক অবস্থা এমন কিছু ভালো না যে আমি 10 ভরি সোনা তাদের মানে গড়িয়ে বা টাকা সেই অ্যামাউন্ট অফ ক্যাশ আমি ফেরত দিতে পারবো। ভাবো, একটা মেয়ে, একটা ছেলের মোটে 8 দিন বিয়ে হবার পর কি মানসিক চাপ, মানে বিয়ে হয়ে যেন তারা মানে কি বলবো বিষ পান করেছে মনে হয়, এরকম ঘরে ঘরে হচ্ছে। এবং আজকাল দেখবে ফ্রিকুয়েন্টলি বা অনায়াসেই দেখছি আমি যে বিয়ের পর হানিমুনে যাচ্ছে, হানিমুনে কোথায় যাচ্ছে, বিদেশ যাচ্ছে। বিদেশ যাওয়াটা এখন জল ভাত, কোনো ব্যাপার না, বিদেশ যাচ্ছে। এবং তারা মানে মায়ে মায়ে বা বাবায় বাবায় কথা হচ্ছে, এই তো আমার ছেলে আমার বৌমাকে নিয়ে, বন্ধুকে বলছে আর কি, মানে মা মানে হয়তো 2 মা বন্ধু বলছে যে এই তো আমার ছেলে বৌমাকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুন করতে গেল। এবার আর একজন বন্ধুকে বলছে এই তো সিঙ্গাপুর মালয়েশিয়ায় গেল। কেউ বলছে যে মানে এরকম বলছে আর কি। এবার সে যখন দেখছে তার মানে এটা রিসেন্টলি একজনের মধ্যে হয়েছে বলে আমি বলছি, সে যখন দেখছে তার জামাই তার মেয়েকে নিয়ে পুরী বেড়াতে গেছে, তখন তো সে তার মেয়ের কানের মধ্যে মন্ত্রণা দিতে লাগলো যে দেখ আমার বন্ধুর মহলে সবাই তাদের ছেলেমেয়েরা বিদেশে হানিমুন করতে যাচ্ছে, আর আমার জামাই দেখ তোকে নিয়ে পুরী বেড়াতে গেছে, তুই এখনই মানসিকভাবে চাপ দে, পরের ট্রিপটা যেন তোদের ফরেন ট্রিপ হয়। আচ্ছা বলো, পুরী তো একটা বাঙালিদের ধাম, জগন্নাথ ধাম এটা একটা, তা সেখানে যদি বিয়ের পর প্রথমবারে যায় সেটা কি খুবই খারাপ যাওয়া হলো? মানে বিদেশটার থেকেও ইম্পর্টেন্ট, মানে আমাদের এই পুরী ধামের থেকে ইম্পর্টেন্ট হলো কি বিদেশ যাওয়াটা? জীবন তো পড়েই আছে। এবার তার মা তার মেয়ের কানে শ্বশুর সকালবেলা উঠবি না, তুইও তো চাকরি করিস, বা সে হয়তো ওয়ার্ক ফ্রম হোম, রাত জেগে তাকে কাজ করতে হয়, তুই 10টার আগে ঘুম থেকে উঠবি না, এটা করবি না ওটা করবি না, তারপরে কাপড় জামা হয়তো সে মেয়েটা হয়তো চাইছে তার রোজগারের টাকা দিয়ে শ্বশুর শাশুড়িকে কিছু দিতে, খবরদার দিবি না, তোর টাকা তুই ব্যাংক ব্যালেন্স কর, একদম সংসারে ঢালবি না। মানে এইগুলো মেয়ের মা তাকে তাদের মন্ত্রণা দিয়ে থাকে, মেয়েদের মন্ত্রণা দিয়ে থাকে। এতে কি মেয়ের ভালো করছে? অকালেই তো মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে এবং মেয়ের সংসারটা অচিরেই ভেঙে যাচ্ছে। মেয়ের মারাও কিন্তু সমভাবে দায়ী আজকালকার এই ডিভোর্সের যে মেতেছে, আমাদের সমাজ মেতে উঠেছে ডিভোর্স, এর মধ্যে এই ব্যাপারে কিন্তু মেয়ের মারাও কিন্তু কিছু অংশে দায়ী। মেয়েদের শ্বশুর ঘর করতে দাও না, তাদের ছেড়ে দাও না, তোমরা স্পুন ফিড করে তাদের বড় করেছে, তারপরে তারা হয়তো অনেক কিছুই জানে না, তারা হয়তো ফোন করে তোমাদের কাছে মানে শলা পরামর্শ চাইছে, সেই পরামর্শটুকু তুমি ফোনে দাও, হয়তো কিছু একটা রান্না সে বুঝতে পারছে না, সে করতে গেলে তোমার কাছে কিছু একটা চাইছে, তুমি উজিয়ে গিয়ে তাদের সংসারে গিয়ে তোমার মতামত জারি করবে, সেটা কিন্তু ঠিক কথা না। দেখো না সে মানিয়ে গুছিয়ে উঠতে পারছে কি না, তার হয়তো 1 বছর 2 বছর টাইম লাগবে, কিন্তু দেখবে যে তুমি যদি তোমার মুখটা ঘুরিয়ে নাও যে হ্যাঁ তোমাকে বিয়ে দিয়েছি, এবার তুমি তোমার মতন সংসার করো, আমরা মুক্ত, এবার আমি আমার বাবা তোমার বাবা আমরা ঘুরে বেড়াবো, এবার তোমাকে বিয়ে দিয়ে আমরা মুক্ত হয়ে গেছি, দেখবে যখন সে তার বাবা মার সাপোর্টটা পাবে না, তখন সে দেখবে ঠিকই সংসার করছে। যদি না হয় তার উপর কোনো মানসিক বা শারীরিক অত্যাচার হচ্ছে, সেই ক্ষেত্রে তো মা বাবারা নিশ্চয়ই
হস্তক্ষেপ করবে, কিন্তু এর বাইরে কিন্তু তোমরা আগ বাড়িয়ে তাদের মতামত দিতে যেও না, এবং মানে বলোও না ফোন করে তার মা শাশুড়িকে, বেয়ান আমার মেয়ে কিন্তু এইটা ছাড়া খেতে পারে না বা ওইটা ছাড়া খেতে পারে না। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম জানো এই বাড়িতে, আমি কিন্তু রসুন খেতাম না। রসুন খেলে না আমার একটা মানে বিচ্ছিরি ঢেকুর মতন উঠতো, আমার হজমের কষ্ট হতো, এবং ধনেপাতার গন্ধ আমি সহ্য করতে পারতাম না। যখন আমি বিয়ের পর এলাম এই বাড়িতে, দেখতাম এদের প্রচুর রসুন ইউজ হয়, শাক ভাজাতে এত রসুন দেওয়া হয়, এবং বিভিন্ন মাছ মাংস তো পড়বেই রসুন দেওয়া হয়, এবং শীতকালে তো প্রত্যেকটা রান্নায় ধনেপাতা, এবং গরমকালেও দাম বেশি হওয়া সত্ত্বেও ধনেপাতা দেওয়া হতো। আমি প্রথম বমি পেত, উগলে হতো, মানে খুব কষ্ট হতো, সেই আইটেমটা আমি বাদ দিয়ে খেতাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম কতদিন আমি ওই জিনিসটা খাবো না। আমি আস্তে আস্তে খেতে খেতে নিজেকে গ্রুম করলাম। গ্রুম মানে নিজের মানসিক দিকটাকে আমি বললাম না আমাকে খেতে হবে, এখানে আমাকে থাকতে হয়, যখন হবে আমাকে খেয়ে পড়ে তো বাঁচতে হবে। দেখবে তোমাদের মেয়েরাও শ্বশুরবাড়িতে এরকম ঠেকে গিয়ে শিখবে। নিশ্চয়ই তোমাদের সন্তান তোমাদের কাছে খুব আদরের, তুমি ওদের বলতে গেলে সোনার চামচ দিয়ে খাইয়ে হয়তো মানুষ করেছো, কিন্তু তাকেও সেই কি বলবো রিয়ালিটিটা ফেস করতে দাও। সে যদি না মুখোমুখি হতে পারে কোনো প্রবলেমের, দেখবে তাহলে তো তার কি বলবো মানসিক বৃদ্ধিও হবে না, এবং সে তো শান্তিতে থাকতেও পারবে না। এবং মায়েদের কথাও বলছি যে তোমরা কখনো কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করো না, যে ওরা ওখানে হানিমুন গেছে, ওর শ্বশুর বাড়ি থেকে ওর মেয়েকে এই প্রথমবারে পুজোয় একটা 20,000 22,000 টাকার শাড়ি দিয়েছে, এটা কম্পেয়ার করতে যেও না। এতে তোমার মেয়ে মাথায় এটা ঢুকে যাবে, তখন সে শান্তি পাবে না, সে শ্বশুরবাড়িতে অশান্তি আরম্ভ করবে। তার ফলে কি তার জীবনটাও দুর্বিষহ হয়ে উঠবে, এবং শ্বশুরবাড়ির অন্য অন্য মানুষদের জীবনটাও দুর্বিষহ হয়ে উঠবে। তো সংসার করতে দাও এবং নাক গলিও না। তোমরা কি বলবো মানসিকভাবে পাশে থেকো, কিন্তু মানে ওদের গিয়ে একেবারে তাদের জ্ঞান দেওয়া এইগুলো করতে যেও না। আর একটা মানে হাসিও পায় বা দুঃখ হয়, খুব কষ্ট হয়। আমার এক বান্ধবী, দেখো সে কিন্তু এত কষ্ট সত্ত্বেও মানিয়ে গুছিয়েছিল, তার মা কিন্তু ফেরত নেয়নি, কিন্তু এটা কিন্তু একটা গ্রাউন্ড ডিভোর্স হওয়ার ছিল, তবুও সে মানিয়ে গুছিয়েছিল। সে পরে আমাকে দুঃখ করে বলেছে তার স্বামী ছিল তার মায়ের একটি মাত্র সন্তান, এবং সেই ছেলেটি মানে আমার বন্ধুর যে স্বামী, তার যখন 1.5 বছর বয়স তখন তার বাবা মারা গেছিল। তার মা তাকে মানে আমার বান্ধবীর শাশুড়ি তাকে খুব কষ্ট করে ওনার স্বামীর সামান্য পেনশনের টাকা দিয়ে তাকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করে ইঞ্জিনিয়ার করেছিল। তো স্বাভাবিক কথা, তার মা তার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, মানে তার সেটা অবলম্বন ভালোবাসে, মানে কি সব মায়েরাই তার সন্তানদের ভালোবাসে, বাবা মারাই, মা শুধু না বাবা মারাই। কিন্তু ওটা একটা মানে মানসিক দিক থেকে একটা জিনিস হতো যে আমার শেষ সময়, ওকে ছাড়া আমি বাঁচবো না। তো আমি আমার বন্ধু যখন বিয়ে হয়ে সেই বাড়িতে গেল, তখন তাকে হানিমুনে যেতে দেওয়া হয়নি। না আমার ছেলে যত্ন হবে না, ও এইটা খায় এইটা করে এইটা, মানে তুমি ঠিক ওখানে 2-3 দিন যত্ন নিতে পারবে না, ওর শরীর খারাপ হবে, যেতে দেওয়া হবে না। সে সেটা মেনে চলল। সবচেয়ে খারাপ কি ব্যাপার জানো, তার শাশুড়ি বলে দিল যতই তুমি ওর বউ হও, তো আমার অধিকার কিন্তু আমার ছেলের ওপর বেশি, এবং তোমরা যখন স্বামী স্ত্রী ঘরে ঢুকবে দরজা যেন খোলা থাকে, মানে দরজার খিল যেন না লাগানো হয়, মানে আমার মানে তুমি একান্তভাবে তাকে পেতে যেও না, মানে এটাই সে প্রমাণ করতে চাইছে। আমি গিয়ে আমার বাবুকে মাঝে মাঝে দেখে আসবো সে ঠিক করে ঘুমোচ্ছে কিনা, না ঘুমোলে পরের দিন সে অফিসে যেতে পারবে না, তার হজমের গন্ডগোল হবে। আমি বললাম এত কাণ্ডর মধ্যে তোর মেয়েটা হলো কি করে, তোরা তো একান্তভাবে থাকতেই পারলি না, মানে এটা আমি হেসে বললাম, বলে অনেক কষ্টে কি বলবো তোকে,
মানে তাদের মধ্যে এত বছরের বিবাহিত জীবনে 30 বছর 32 বছরের বিবাহিত জীবনে হয়তো 4-5 বারের বেশি শারীরিক সম্পর্ক হয়নি। মানে এটা তো একটা বড় ডিভোর্সের গ্রাউন্ড। কিন্তু দেখো আমাদের সময় দেখো সে কিন্তু মানিয়ে গুছিয়ে 30-32 বছর সংসার করে গেল। ভাবো তুমি, অ্যাডজাস্টমেন্টটা হলো খুব বড় ব্যাপার। এবং আরেকটা জিনিস, আজকাল ছেলে মেয়ে দুজনেই উভয়ই চাকরি করে এবং অনেকেই তাদের কর্মক্ষেত্রে একা থাকে এবং ফিরে এসে বা দুজনে যখন কাজ থেকে ফিরে আসছে, পুরুষটি মানে যে কর্তা বা ছেলেটি সে কিন্তু জামা কাপড় ছেড়ে টিভির রিমোট দিয়ে টিভিটা চালিয়ে দিয়ে টিভি দেখতে লাগলো, বউকে হুকুম দিতে লাগলো চা দাও, জলখাবার দাও, এটা দাও, ওটা দাও। তার বউও কিন্তু এসছে খেটে খাটনি, সারাদিনের খাটনি করে সেও কিন্তু ক্লান্ত, কিন্তু তাকে কিন্তু করতে হচ্ছে কেন, সে বাড়ির বউ, সে মানে সেই ট্যাগটা তার গায়ে লেগে গেছে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তা না। আজকাল ছেলে মেয়ে উভয়ই বাড়ির কাজও করে বাইরের কাজও করে। আমি আমার জানাশুনো অনেককেই দেখেছি যে মেয়ে যে ছেলেটি সে তার বউকে বলছে তুমি তো একটু পরে রান্না বান্না করবে, তুমি একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, এসি চালিয়ে আমি চাটা বা কফিটা করে আনছি। এই রকমও আমি শুনেছি, খুব ভালো। এবং সবজিটা কেটে দিচ্ছে, রাত্রে চালটা ধুয়ে দিচ্ছে বা আটাটা মেখে দিচ্ছে, অ্যাটলিস্ট তার পাশে দাঁড়িয়ে আছে, এটাতেই সে অনেক সাপোর্ট পাচ্ছে। এবং এক্ষেত্রে ছেলের মাঝে আমি বলবো যে এই যেসব ছেলেরা রিল্যাক্সড হয়ে অফিস থেকে এসে তাদের বউদের ওপর চাপিয়ে মানে প্রেশার দিয়ে নিজেরা টিভি দেখছে, রিমোট চালিয়ে চ্যানেলের পর চ্যানেল ঘুরিয়ে যাচ্ছে বা তাদের ফোনটা হাতে নিয়ে দেখছে এবং বউকে হুকুম চালাচ্ছে, এদের মারা কিন্তু তাদের সেরকমভাবেই মানুষ করেছে। তুই পুরুষ, তুই বাড়ির কাজ করবি না। এবং অনেক সময় ফোনেও তাদের মন্ত্রণা দেয়, বৌমাকে বলবি এটা রান্না করে খাওয়াতে, আমি বলে দিচ্ছি কী কী করে করবে। এইগুলো কিন্তু তাদের মারাই তাদের জ্ঞান দিয়ে থাকে, এইগুলো একদমই ঠিক না। তাই জন্য মানে পুরুষটাকে মানে মেল ইগো বিসর্জন দিতে হবে, দিয়ে এগিয়ে যেতে হবে। এবং আমি উভয়কেই বলবো, মেয়েটাকেও মেয়ের ইগো বিসর্জন দিয়ে কিছু কিছু ক্ষেত্রে তাকে শ্বশুরবাড়ির সঙ্গে বা বরের সঙ্গে মানিয়ে চলতে হবে। তাহলে দেখবে একদিন এমন দাঁড়াবে, এখন যেমন 100-র মধ্যে 70-75 ভাগ ডিভোর্সের কেস চলছে মানে আমাদের কোর্টে শুনছি। দেখবে এরম যদি অ্যাডজাস্টমেন্ট করতে থাকো এবং ইগোকে বিসর্জন দাও, দেখবে আস্তে আস্তে তাদেরকে 10% হয়ে দাঁড়িয়েছে, তারপরে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমাদেরকেই তো সমাজের এই দিকটা দেখতে হবে। তো প্রত্যেকে এগিয়ে এসো, দেখবে সমাজটা খুব সুন্দর হয়ে উঠবে। তো কেমন লাগলো, কারা কারা আমার সঙ্গে সহমত তারা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।